আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ রাতের শেষ এই মধ্যরাতের আয়োজনে এবং আমাদের নিয়মিত আয়োজন আলাপচারিতা অনুষ্ঠান সমসাময়িক বিষয় নিয়ে খোঁজ খবরে আমাদের আজকের অতিথি আপনাদের সবার প্রিয় এবং রাজনৈতিক বিশ্লেষক বা দেশের অন্যতম বেশ বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মেজর অবসরপ্রাপ্ত আতিকুজ্জামান রঞ্জন। রঞ্জন ভাই, এই মাঝরাতে আপনাকে কষ্ট দিচ্ছি, দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আপনাকে আজকেই বিভিন্ন আলাপচারিতা বলছিলাম যে সারাদিনের যদি বলি যে টক অফ দ্য কান্ট্রি দু তিনটি ঘটনা, তাহলে তার মধ্যে আছে কিছুটা পার হয়ে গেছে প্রোগ্রাম, কিন্তু পাকিস্তানি জেনারেল বাংলাদেশে এসছেন, সামনে জাকির নায়েক আসছেন, তারপর পাকিস্তানি অনেক মানুষজন ঊর্ধ্বতন কর্মকর্তারা তো রেগুলার আসা যাওয়া করছেন। ভারত জিনিসটা ভালোভাবে দেখছে না, সবাই বোঝে সবাই জানে। এর মধ্যে দিয়ে ভারতের গণমাধ্যমে তোলপাড় উঠেছে, পাকিস্তানি জেনারেলকে বাংলাদেশের দিক থেকে প্রধান উপদেষ্টা একটি গ্রাফিতির বই উপহার দিয়েছেন, সেটি একটি মানচিত্র নিয়ে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে এটা অস্বীকার করেছে, তারা বলেছে যে গ্রাফিতিতে সেই মানচিত্রে কোনোভাবেই ভারতকে সন্নিবেশিত করা হয়নি। তার বাইরে আপনি দেখেছেন যে মাহফুজ আলম সরকারের অন্যতম উপদেষ্টা, তার একটি বক্তব্যে সরকার বিবৃতি দিয়েছে, সরকার নিজে বিবৃতি দিয়ে বলছে যে এটা একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। সবগুলো জিনিস আপনার নজর এসছে, আমরা প্রাথমিক আলাপচারিতা করেছি। আর এর বাইরে ভারত বাংলাদেশ সম্পর্ক, আমরা শুধু ভারত বাংলাদেশ সম্পর্ক না, আমার কাছে মনে হচ্ছে ত্রিভুজ একটি বিষয়। আমরা হেডলাইন করেছি বাংলাদেশ ভারত পাকিস্তান, কে কার বন্ধু কে কার শত্রু। ভারত এবং পাকিস্তান চিরশত্রু, এর মধ্যে বাংলাদেশ কি নতুন কোন আনাগোনার আওয়াজ পাচ্ছেন কিনা? মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বিশ্লেষণ দর্শকদের জন্য আশা করছি। ধন্যবাদ আতিয়া, ধন্যবাদ আমাকে তোমার অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। তোমার মাধ্যমে তোমার অগণিত দর্শক শ্রোতাদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আবারও বলছি, নিরাপদে থাকার চেষ্টা করবেন। এটা দুইটা বিষয়। এখানে সরকারের পক্ষে যেই ডিফেন্সটা সরকার নিয়েছে, এটা স্বাভাবিক। গ্রাফিক একটা বই বেরিয়েছে, এটা তৎকালীন সময়ে যে যেরকম ড্রয়িং করেছিল বিপ্লবের সময়, সেগুলো সংকলন করে একটা বই বেরিয়েছে। সেই বইয়ের পশ্চাতে একটা এলাকা মার্ক করে দেওয়া হয়েছে যে এই এলাকাটাকে ধরা হয়েছে পূর্ব ভারতীয় অঞ্চল। এখানে কিন্তু বাংলাদেশ বলা হয়নি, এটা পূর্ব ভারতীয় অঞ্চল, যেটা বঙ্গোপসাগরের যেখান থেকে সৃষ্ট বঙ্গোপসাগরের সৃষ্ট হয়েছে। কারণ বঙ্গোপসাগরের দুইটা তটে হলো ভারত পূর্ব তটে এবং মায়ানমার, সরি, ভারত পশ্চিম তটে, মায়ানমার পূর্ব তটে। কিন্তু মূল স্রোত ধারাটা হলো বাংলাদেশের সঙ্গে। এবং সাগর মহাসাগরের সংজ্ঞা অনুযায়ী বঙ্গোপসাগরটা বাংলাদেশেরই অধিকারের মধ্যে পড়ে। নাম এটা বঙ্গোপসাগর, বাংলার উপসাগর। কাজে এখানে বাংলার একটা অধিকার রয়েছে বঙ্গোপসাগরের উপর, একচ্ছত্র অধিকার। হ্যাঁ, তার তটরেখায়, তটতে বাস করে পশ্চিমে ভারত বলেছি এবং পূর্বে মায়ানমার বলেছি। তারপরে দ্বীপ আছে, আন্দামান নিকোবর আছে বঙ্গোপসাগরের একটা অংশে। আন্দামান নিকোবর আন্দামান সাগরের দিকে পড়েছে। তা আন্দামান সাগর তো ওখানে কোনো দেশ না হওয়াতে বঙ্গোপসাগরের শেষ মাথাটা হলো, দক্ষিণ মাথাটা হলো আন্দামান সাগর। আন্দামান সাগরের মধ্যে আছে মালাক্কা প্রণালী, তারপরে আছে এদিকে শ্রীলঙ্কা, তারপরে সেটাকে পড়েছে ভারত মহাসাগরে। ভারত মহাসাগরটা ভারতের নামে, যেহেতু একই ফর্মুলাতে ভারত মহাসাগরের মানে কি বলে এটাকে, মালিকানা সূত্রে বা উৎস সূত্রে ভারতের, ভারত মহাসাগর। কারণ তখন ভারতেরই প্রভাব প্রতিপত্তি এলাকা ছিল, নামটা ভারত মহাসাগর হয়েছে। এখন এই বইটা নিয়ে স্বাভাবিকভাবে ভারতের তোলপাড় হবে, হয় স্বাভাবিক, অতি স্বাভাবিক। কারণ এই যে একটা মানচিত্র দেখানো হলো এবং মাঝখানে সূর্যের ছবি দেওয়া হলো, যারা এঁকেছে তাদের মনোভাব কি সেটা জানার চেষ্টা করতেই পারে। আর যেহেতু এই ছবিটা ওন করেছেন, বইটা সরকার ওন করেছে এবং বিভিন্ন দেশের মেহমানদেরকে তিনি বইটা উপহার দেন, কাজে উনিও তো এইটা বইটা দায়িত্ব উনার কাঁধে বর্তায়। উনি অস্বীকার করলে হবে না, সরকার প্রেস রিলিজ দিলে হবে না। বইটা যখন উপহার দিয়েছেন, বইয়ে যা কিছু আছে সেটাকে তো উনি ওন করেন, সেটাকে উনি এটার পক্ষে, এটাই তো হয়েছে। এখন সেখানে মানচিত্রটা এঁকে দেওয়া হয়েছে, এটা দেখবেন যে টাইগারের মতো করা হয়েছে, এটা বাঘের মতো করা হয়েছে। পূর্ব দিকে ল্যাজটা দেওয়া হয়েছে, সামনের দিকে একটা মাথা দেওয়া হয়েছে এবং চারটা পাওয়ার মতো রাখা হয়েছে। এটা মানে ফ্ল্যাট, কোন পা ছাড়া। এটা যদি আপনি দেখেন পা ছাড়া একটা বাঘের ছবি, দেখাতে পারে কোনো পা নাই, সচল নাই,
ওইভাবে চিন্তা করতে পারেন, সে বাঘের ছবি তুলতে পারেন। তো বাঘ তো আমরা বেঙ্গল অফ টাইগার বলে, বাঘটাকে বাংলাদেশের একটা সম্পদ বলে আমরা পৃথিবীতেও স্বীকৃতি পেয়েছি। বেঙ্গল ইজ বিলংস টু আস, and Bengal, sorry, tiger belongs to Bengal and Bengal belongs to Bangladesh. কাজে সেই সূত্রে আমরা মানে বলতে পারি যে এই বাঘটা আমাদের একটা স্বপ্ন, আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন। এরকম একটা বাঘ আমরা চাই, এরকম একটা বাঘ আমরা চাই। এটা ডক্টর ইউনূসের স্বপ্ন হইলে তো খারাপ কিছু উনি বলুক যে হ্যাঁ আমি এরকম একটা বাঘ চাই। সেই বাঘটাকে বাস্তবায়িত করার স্বপ্ন উনি দেখতেই পারেন, যে কোনো দেখতে পারে। আমিও দেখতে পারি যে বাংলা বিহার উড়িষ্যাকে আমরা ঐক্যবদ্ধ করবো, এই স্বপ্ন আমি দেখতে পারি না? আমি তো বাংলা বিহার উড়িষ্যার অংশ ছিলাম। আমরা তো একসময় বেঙ্গল আসাম ছিলাম। আসামের অধীনে তো এই মেঘালয় ছিল, এই অরুণা ছিল, সবাই ছিল। একজন কি স্বপ্ন দেখতে পারে না? আমার পরবর্তী প্রজন্ম কি চিন্তা করতে পারে না যে আমরা সে বেঙ্গল আসামকে আমরা একসঙ্গে দেখতে চাই? ত্রিপুরা তো আমাদের সঙ্গে ছিল না, ত্রিপুরা সবসময় একটা স্বাধীন রাজ্য ছিল। এবং ত্রিপুরার রানী ভারতের সঙ্গে চলে গেছেন। আজকে যদি ত্রিপুরাবাসী মনে করে যে তারা বাংলাদেশে চলে আসবে, সেখানে তো বিভেদের কিছু নাই। এরা যদি কেউ পারে, কারো হ্যাডম থাকে, ক্ষমতায় থাকে, আলেকজান্ডার পারছে, অশোক পেরেছে, মুঘল সম্রাট আকবর পেরেছে, সম্ভব, অসম্ভব কি আছে? যেগুলো করতেই পারে, করা অসম্ভব নাই। ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা ব্যবসা করতে আসে মশলার লবণের ব্যবসা করতে করে আসে তারা সারা বাংলা বিহার উড়িষ্যা শুধু না, সারা ভারতবর্ষ তারা জয় করে নিয়ে গেছে। এবং 100 বছর একটা কোম্পানির অধীনে বাংলাদেশ, এই ভারতবর্ষ ছিল। সেখানে সিপাহীরা বিদ্রোহ না করলে, বিরাটের বিদ্রোহ না হইলে এ তো ইংরেজরা ক্ষমতায় আসতো না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্রিটিশ রাজ তো এক জিনিস না। ব্রিটিশ রাজ শুরু হয়েছে 1857 সনে। সেই ব্রিটিশ রাজের পরবর্তীতে এটাকে দুই ভাগ করে বাংলা এবং বলে পাকিস্তান এবং ভারত করা হয়েছে। এবং ভারতের পাকিস্তানের অংশ আমরা ছিলাম, হায়দ্রাবাদ ছিল। হায়দ্রাবাদ তো আর ধরে রাখতে পারিনি আমরা, হায়দ্রাবাদ তো ওরা নিয়ে গেছে, আমরা তো প্রতিবাদ করি নাই। ত্রিপুরা স্বাধীন ছিল, ত্রিপুরাকে আমরা, ত্রিপুরা রানী আমাদের এই বর্ধমান হাউসে, ঢাকার যে বাংলা একাডেমি, এখানেই তো ত্রিপুরা হাউস ছিল উনি পাশে, ওখানে উনি ছিলেন। ওনাকে তো আমরা রাখতে পারিনি বাংলাদেশে। এটা তো আমাদের তৎকালীন রাজনীতিবৃন্দের ব্যর্থতা ছিল। আজকে ডক্টর ইউনূস গ্রাভিটির বইটা দিয়েছেন, আমি গ্রাভিটির থাকতে চাই। উনি যেহেতু পরিষ্কার করেছেন এই মানচিত্রের কোনো স্বপ্ন না, মানচিত্র উনি দেখেন না, কিন্তু উনি অবস্থানটা পরিষ্কার করে দিয়েছেন। ফলে সে আমাদের ফিউচার এক্সপেনশনিজমের মধ্যে নাই, বাংলাদেশকে আরো বড় করা রাজনীতিতে নাই। কিন্তু বাংলাদেশে কেউ না কেউ স্বপ্ন দেখতে পারে, দেখাটা অন্যায় বলে আমি মনে করি না। বুঝতে পারছেন না? যেমন আমি একবার ভারতের পার্লামেন্টে, ওখানে নরসিংহ রাও ছিল, তারপরে অটল বিহারী বাজপেয়ী ছিল, সেখানে আমি একটা বক্তব্য দিয়ে বলেছিলাম যে আমাদের স্কুলের ছোট সময় বই পড়েছি যে দিল্লির সিংহাসনে আকবর কত বছর বয়সে দিল্লির সিংহাসনে আরোহণ করিয়াছিল। তা আমি বললাম যে মাই ফ্রেন্ডস, ইন্ডিয়ান পার্লামেন্ট ছিল, পাকিস্তান পার্লামেন্ট ছিল, 7টা সার্কে পার্লামেন্ট ছিল। মাই ফ্রেন্ডস, আমি কিন্তু ছোট থেকে পড়ে আসছি when আকবর ওয়াজ সোন ইন দিল্লি। বাট এটা আমি পড়ি, কিন্তু কেন পড়ি আমি জানি না, এই পড়ার উদ্দেশ্য কি আমি জানি না। এইটা পড়ে আমার কি লাভ হবে? আমি কি দিল্লি সিংহাসনে আবার আরোহণ করব? আমি কি আকবরের মতো হব? শুড আই বি ইন্সপায়ার্ড বাই আকবর? যে আকবর যদি 9 বছর বয়সে দিল্লির সিংহাসনে আরোহণ করতে পেরেছিল, তাহলে আমি কি আবার দিল্লির সিংহাসনে আরোহণ করব? কিন্তু এরকম উদ্দেশ্য নিয়ে বইটা পড়ি নাই, পড়া হয়েছে কিনা আমি জানি না। তবে কিন্তু আমি কিন্তু স্কুল থেকে শুরু সময় থেকে পড়ে আসতেছি, কিন্তু আমাকে শেখানো হয় না যে রকেট কেমনে বানাতে হয়, আমাকে শেখানো হয় না এটা জীবন কেমনে তৈরি হয়, আমাকে শেখানো হয় না কি করে মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা যায়, আমাকে কিন্তু শেখানো হয় না কি করে আমি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। আমি শিখে আসছি, আমার স্কুলে পড়ানো হয় শরীয়তে অজগর। আমার জীবনের প্রথম শুরুতে হয় ভয় দেখায়া, শরীয়তে অজগর। এটা আমি শুরু থেকে জন্ম থেকে পড়ে আসছি। প্রথম যে শব্দটা শিখেছি শরে অ, তার মানে অজগর। তারপর কি লেখা আছে? অজগরটি আসতে তেরে, অর্থাৎ অজগরটি আমাকে মারার জন্য, হত্যা করার জন্য তেরে আসতেছে। ফলে আমার জীবনে প্রথমেই মনে করি সবাই আমার শত্রু, চারপাশে যারা আছে তারা আমার শত্রু, তারা অজগর। অত শিখেছি। তারপরে আমাকে শেখানো হয়েছে স্বরে আ, আমটি আমি খাবো পেরে, অর্থাৎ আমি যেখানে যা পাবো সেটা আমি খেয়ে ফেলবো, এটা আমার হয়ে যাবে। তা আমি তো দুর্নীতি তো শিখছি তো স্কুলের প্রথম ধাপে।
আমটা কার আম, কার গাছের আম, তার অনুমতি লাগবে কিনা, নিব কিনা, সে নাই। আমটি আমি খাবো পেরে, তাও যদি বুঝতাম যে আমটি পড়ে গেলে পরে আমি খাবো, তাও না, আমটি ওখান থেকে ছিনায় নিয়ে এসে গাছ থেকে লুট করে নিয়ে আমি খাবো। তাহলে আমার শিক্ষার মাধ্যমে আমাকে ঢুকাই দেওয়া হয়েছে আমার মাথার মধ্যে, মগজের মধ্যে, যে আমি অন্যের গাছের আম খাইতে পারি। এখানে তো আমাদের দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকানো দেওয়া হয়েছে। আমি এই ধরনের এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছিলাম সেই 92 না 93 সনে ভারতের ওই একটা ওই পার্লামেন্টের হাউসে, মূল পার্লামেন্টে না, পার্লামেন্টের বাইরে একটা হাউসে আমাদের সম্মেলন হয়েছিল, সেখানে স্যার কনফারেন্সে আমি বক্তব্য দিয়েছিলাম। আমি ভারতের মাটিতে দাঁড়ায় বলছিলাম এবং সেখানে সেদিন বলেছিলাম যে ভারতের সঙ্গে আমার বন্ধুত্ব কি করে হবে যে ভারত আমাকে পানি দেয় না। 71-এ আপনারা আমার বন্ধু ছিলেন, মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন, আমি এই জন্য কৃতজ্ঞ আপনাদের কাছে। কিন্তু আমি যখন দেখি পাকিস্তানের ফেলে যাওয়া অস্ত্রগুলো দিয়ে আপনি দিল্লিতে জাদুঘর তৈরি করেন, সে অধিকারটা আপনারা কোথায় পেলেন? এই অস্ত্রগুলা ঢাকার থেকে বাংলাদেশ থেকে কেন নিয়ে আসছেন আপনারা? এই অস্ত্রগুলো তো সারেন্ডার করা হয়েছে, অস্ত্রগুলো তো পাকিস্তান সেনাবাহিনী সারেন্ডার করেছে, বাংলাদেশে যুদ্ধ হেরেছে, ভারতের সঙ্গে যুদ্ধ হারে নাই। এই প্রশ্নটা আমি দিল্লির মাঠে দাঁড়ায় করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আপনি ফারাক্কার পানি দিচ্ছেন না, তা আমি কি করে, আপনি যে ডিনারে দাওয়াত দিয়েছেন কালকে, আমি ডিনারে কি করে যাব? আমি তো আপনাকে বিশ্বাস করতে পারি না। আপনি বঙ্গবন্ধুকে বলেছিলেন আমি ট্রায়াল রান করবো, খালি আমি ট্রায়াল করে দেখি এটা ফারাক্কাটা কি হয়েছে। কারণ পাকিস্তানরা বলেছিল যে ফারাক্কাটা যদি আপনি উদ্বোধন করেন তাহলে ফারাক্কাটা উড়াই দেওয়া হবে। সে পাকিস্তানের ভয়ে 71 সন পর্যন্ত আপনি ফারাক্কাটা উদ্বোধন করতে পারেন নাই, ফারাক্কাটা খুলে দিতে পারেন নাই। সেই ফারাক্কাটা খোলা ছিল, কিন্তু আপনি 71 সনে বঙ্গবন্ধুকে ভুল বুঝে ফারাক্কার গেটটা বন্ধ করে দিলেন, পানি বন্ধ করে দিলেন। এর প্রতিবাদটা তো আমি দিল্লিতে দাঁড়ায় করছি, আজকে না, আজ থেকে 30 বছর আগে, 93 না 94 সনে, আমার মনে নেই, তখন নরসিমা রাও ছিল ভারতের প্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের বিরোধী দলের নেতা। ওনাদের সামনে বক্তৃতায় সেখানে আমি বলেছি, ওই ফোরামে আমি কথাগুলো বলেছি। বিনিময়ে কি হচ্ছে, বাংলাদেশে আইসা আমার পাসপোর্টটা সিজ হয়েছে, আমাকে ভারতে যাওয়া নিষিদ্ধ করা দেওয়া হয়েছে, যাতে আমি আর কোনদিন ভারতে যেতে না পারি। কেন এই বক্তব্য আমি দিলাম? সাফিকা হাসনা কি নামে ছিল একজন আমার রাষ্ট্রদূত ভারতের, তিনি আমার নামে নোট ভার্বাল পাঠিয়েছে আমি নাকি কট্টর ভারত বিরোধী। কাজে আমরা তো এই কথা বলে আসছি, ওন করতে হবে। আমি যেটা বলি সেই বক্তব্যটা ওন করতে হবে। আমি তাই মনে করি ডক্টর ইউনূস সাহেব যে বইটা উপহার দিয়েছেন সেটা ওনার ওন করা উচিত ছিল। ওনার বাপের বেটা শক্ত করে বলেছিল, হ্যাঁ আমি স্বপ্ন দেখি যদি এইটা আমার বাংলাদেশ হইতো তাহলে বাংলাদেশটা আমার অনেকভাবে ভারসাম্যপূর্ণ দেশ হইতো। আমার পাহাড় থাকতো, পর্বত থাকতো, স্রোত থাকতো, পানি থাকতো, পানির উৎস থাকতো এবং সমুদ্রে যাওয়ার পথ থাকতো। এগুলো তো একটা রাষ্ট্রের ন্যায্য অধিকার। রাজ্য, একটা রাষ্ট্র চাইতেই পারে আল্লাহর দেওয়া সব জিনিসের জন্য আমার রাষ্ট্রে থাকে, এটা আমি অধিকার, সেটা অর্জন করার অভিপ্রায় আমার থাকতে পারে, ইচ্ছা আমার থাকতে পারে। আমি পারি কি না পারি সেটা পরের কথা, সেই জন্য আমার শক্তি অর্জন করতে হবে। আমি কেন শক্তি অর্জন করব? শক্তি অর্জন করব আমার সামর্থ্য বাড়ানোর জন্য। আমি বাংলাদেশে একটা স্ট্রং মিলিটারি দেখতে চাই দুইটা কারণে। একটি কারণে প্রতিপক্ষের আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আরেকটি সুপ্ত বাসনা থাকতে পারে, সেটি হলো আমার বাংলাদেশটাকে আরো কলেবর বৃদ্ধি করা যায় কিনা, আমার জনগণের শান্তি সুখের জন্য বাংলাদেশটাকে আরো বৃহত্তর করা যায় কিনা। এটা সামরিক বাহিনীর উৎসের একটি অন্যতম কারণ থাকতে পারে। সেটা আমরা কেউ প্রকাশ করতে পারি, কেউ প্রকাশ নাও করতে পারি, আমার সুপ্ত মনে থাকতেও পারে। ডক্টর ইউনূস যখন এই বইটা গ্রাফিকটা শেষ পর্যন্ত পাকিস্তানি জেনারেলকে দিলেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান কে কার শত্রু? আর সে তো পাকিস্তানের জেনারেল রাষ্ট্রের অতিথি না, সে যদি এসেও থাকে আর্ম ফোর্সেসের দাওয়াতে আসছে, তাকে আপনি আপনার এই মহলে নিয়ে গেলেন কেন? এটা তো আগামী দিনে প্রশ্ন থেকে যাবে। কাজেই আতিয়া যে কথাটা বলছো, যে এই বইটার অনেক কিছু অর্থ বহন করে, বইটাকে অনেকে এখন ধরে নিয়েছেন যে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। সেদিন মানুষ মুক্ত মনে কি লিখতে পেরেছে, কি দোয়া করতে পেরেছে। কিন্তু এটা নিয়ে চিন্তা করে দেখেন, এই যে বিশাল অর্থটা আসছে, এই যে গ্রাফিক গুলো যারা ঢাকা শহরে লেখা হয়েছিল, এই বিপুল অর্থ কে দিল? সোর্স অফ মানি কি ছিল? এই এত মূল্যবান রং দিয়ে গ্রাফিতি গুলো যে বানালো,
এর পিছনে কারা ছিল এটা বের করা দরকার। এই আন্দোলনটা, আমাদের সংগ্রামটা নিঃস্বার্থ কিনা, দেশের জন্য কিনা, জনগণের জন্য কিনা, এটা আগামী দিনে প্রশ্নবিদ্ধ হবে। এখানে যদি আমরা পরিষ্কার করতে না পারি, এই গ্রাফিতি গুলা তবে একটু যোগ করি, এই গ্রাফিতির পেছনে একেবারে বলা যায় যে $1,000,000 খরচ, মানে কোটি 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 টাকা খরচ। ওইটা কিন্তু অলরেডি প্রশ্ন উঠেছে যে এটা অনেক আগে থেকে প্রি প্ল্যান্ড কিনা গ্রাফিতি করা, এবং এই টাকা যদি ঢেলে থাকে, যে ঢেলেছে সে তো এই টাকা তুলে নিবে, কিভাবে নিবে সেটা তুলে? খুবই অতি স্বাভাবিক। এই জন্য মেটিকুলাস প্ল্যানের কথা আসছে, হয় মেটিকুলাস প্ল্যান। গ্রাফিতি তো মেটিকুলাস প্ল্যানেরই একটা অংশ। গ্রাফিতি দিয়ে মানুষের মনোযোগকে মানুষের আকর্ষণ করার জন্য করা হয়েছে। কাজে এই গ্রাফিতির বইটা যখন উনি উপহার দেন, তখন তো বুঝতে হবে যে গ্রাফিতিটা কে করলো, কারা স্পন্সর, কারা লিখেছে, এই জিনিসগুলো তো বলতে হবে। একটা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যদি এই ধরনের কাজ করতে যান, তাহলে ওনার পলিটিক্সের মধ্যে আনতে হবে, ওনাকে বলতে হবে। কাজে এখানে আমরা আসি। আর তুমি যে কথাটা বলছো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কে কার বন্ধু, কে কার শত্রু? এই তিনটি দেশ, তিনও দেশের বন্ধু, তিনও দেশের শত্রু। বন্ধু কেন? এই তিনটি দেশের উৎস এক। এই তিনটি দেশ ছিল ভারতবর্ষ, এই জন্য তিনটি দেশই বন্ধু। কিন্তু তারা বন্ধু থাকতে পারে নাই, তারা শত্রু হয়ে গেছে। তার প্রমাণ বিভক্ত, এটা ভারতবর্ষ থাকে নাই, এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান হয়ে গেছে। তার মানে তিনটি আলাদা পরস্পর বিরোধী শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু মূলত এই তিনটি রাষ্ট্র ছিল এক ছাত্রে গাথা একটি বন্ধু রাষ্ট্র, একটি ছিল তার অস্তিত্ব। বহু সংগ্রামের পরে ভারত একটি রাজ্যে পরিণত হয়েছিল, যেখানে আমাদের মুঘলদের অনেক কৃতিত্ব আছে। প্রথমে কৃতিত্ব ছিল অশোকের, বুদ্ধ সম্রাটের, তারপরে কৃতিত্ব ছিল মুঘলদের, তারপরেও ইংরেজদের কৃতিত্ব ছিল। ইংরেজ ছিল এটাকে মায়ানমার পর্যন্ত নিয়ে গিয়েছিল, কিন্তু কাবুলকে আনতে পারেন নাই। কাবুল যখন বাইরে ছিল, আফগানিস্তানকে আনতে পারে নাই, ইরানকে, ভারতের সেই অঞ্চলে আনতে পারে নাই, কিন্তু তারা মায়ানমারকে নিয়ে আসতে পেরেছিল। কাজেই মূলত বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক অস্তিত্ব, এক অরিজিন। কাজে তারা বন্ধু, তারা পরস্পর বন্ধু। কিন্তু সেই বন্ধুত্ব তারা নিজেদের স্বার্থের কারণে, তাদের পরস্পর বিরোধী স্বার্থের কারণে তারা আজকে পরস্পর শত্রুতে পরিণত হয়েছিল। এখানে বাংলাদেশের শত্রু ভারত, বাংলাদেশের শত্রু পাকিস্তান, ভারতের শত্রু পাকিস্তান, ভারতের শত্রু বাংলাদেশ, পাকিস্তানের শত্রু ভারত, পাকিস্তানের শত্রু বাংলাদেশ। এখন কথাটা হচ্ছে, তিনটা ইকুয়েশন যদি তিন জায়গায় থাকি, যদি এটা ত্রিভুজের তিন কোণে থাকি, আমাদের কখনোই মিলন হবে না। অনেকে চাচ্ছে এই তিন বিন্দুটাকে দুই বিন্দুতে নিয়ে আসা যায় কিনা, অর্থাৎ সরল রেখা নিয়ে আসা যায় কিনা। ভারত চাচ্ছে তার মতো করে সরল রেখা আনতে, থাকবে না, দুইটি বিন্দু থাকবে। বা ভারত হয়তো আরেকটু আশা করতেছে, আরো উচ্চাশা ভারতে আছে, যে তিনটা বিন্দুকে আমরা এক বিন্দু করে ফেলবো। এইটা ভারতের প্রত্যাশা থাকতে পারে। একইভাবে পাকিস্তান চাচ্ছে এই তিন বিন্দুটাকে, এই ত্রিভুজের তিনটা বিন্দুকে দুইটি বিন্দুতে নিয়ে আসা যায় কিনা। এটা ভারতের সঙ্গে সে যদি সংঘাত না করতে চায়, তাহলে ভারতের সঙ্গে মিলে গেলে সে পারে, তাহলে সে বাংলাদেশের কমন, ভারত বা পাকিস্তান এক হয়ে যাবে, তাহলে অতি স্বাভাবিকভাবে এই ত্রিভুজটাকে দুই বিন্দুতে নিয়ে আসতে পারে। আবার যদি সে মনে করে না, আমি কোনো অবস্থাতে ভারতের সঙ্গে মিশবো না, ভারতের সঙ্গে আমি বিভেদ করবই, তাহলে সে পাকিস্তান তো বাংলাদেশের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করতে পারে। তাহলে পাকিস্তান বাংলাদেশের কাছে সারেন্ডার করবে, সে বলবে যে আমাদের রাষ্ট্রের অস্তিত্ব আমরা বিলুপ্ত করে দিলাম, আমরা বাংলাদেশে জয়েন করলাম। তাহলে এটা দুই বিন্দুতে মিলিত হতে পারে, তিন বিন্দু থাকবে না ত্রিভুজের। পাকিস্তান যদি বলে যে আমাদের অস্তিত্ব বিলুপ করে আমরা বাংলাদেশের সঙ্গে বিলীন হয়ে গেলাম, তাহলে এটা ত্রিভুজ থাকলো না, এটা একটা সরল রেখায় পরিণত হলো, এবং সেখানে এক পাশে ভারত, আরেক পাশে বাংলাদেশ। এটা তো আমার দেশ থেকে আপত্তি হওয়ার কিছু নাই। কিন্তু বাংলাদেশ আমরা কখনোই চাই না এটা একটা সরল রেখা হোক। আমাদের অবস্থান পরিষ্কার, বাংলাদেশ কখনোই এই ত্রিভুজকে সরল রেখায় রূপান্তরিত করতে চায় না। বাংলাদেশ চায় তিনটি রাষ্ট্র তিনটি জায়গা অবস্থান করুক, এবং এই ত্রিভুজটি তৈরি হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই ত্রিভুজটি আমরা সরল রেখায় আনতে চাই না। আমার একটু প্রশ্ন আছে আক্তার ভাই।
প্রশ্নটা হলো বাস্তবতা যা। একটা পর্যায়ে শেখ হাসিনা অভিযুক্ত ছিলেন, তিনি শুধু ওই যে এক বিন্দুতে নিয়েছেন ভারতের সঙ্গে, এটা বাংলাদেশেরই একটা অংশ তো অভিযোগ করেছে। এখন কিন্তু সত্য অভিযোগ যে এই যে পাকিস্তান, আজকেও কথা হচ্ছে পাকিস্তানের সঙ্গে সরাসরি নৌ যোগাযোগ, আকাশ যোগাযোগ। আমি যদি আপনার কাছে জানতে চাই, আপনি মুক্তিযুদ্ধের সময় থেকে পাকিস্তান পিরিয়ডও দেখে আসছেন, সোসো সম্পর্ক ছাড়া পাকিস্তানের সঙ্গে দা কুমড়া সম্পর্ক চাই না। পাকিস্তানের কাছ থেকে এত ধরম মহরমে আমাদের পাওয়ার কি আছে? সে তো নিজেই একটা তলাবিহীন ঝুড়ি। আর এখন আমরা অতিরিক্ত পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছি কিনা, যেখানে ইন্ডিয়া এবং পাকিস্তান একে অন্যের শত্রু। আপনি যেই বলছেন যে একদিন জানতে যাচ্ছে বাংলাদেশও কি এখানে শরিক হয়ে যাচ্ছে কিনা? না, আমি তো এখানে স্পষ্টত বলার চেষ্টা করছি যে বাংলাদেশ এটা দুই বিন্দুতে আনার কোন প্রচেষ্টা বাংলাদেশ করতে পারে না। বাংলাদেশের কোন মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি, স্বাধীনতার পক্ষে শক্তি, বাংলাদেশে বিশ্বাস করে শক্তি এই ত্রিভুজকে দুই লাইনে সরল রেখা আনতে পারে না, আনতে পারে না। যারাই চেষ্টা করবে তারাই বাংলাদেশের শত্রু। কার মৃত্যু আমি জানি না, কার সঙ্গে কোন জানি না। যারা বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই ত্রিভুজকে দুই রেখায় নিয়ে আসতে চাইবে তারা অবশ্যই বাংলাদেশের শত্রু, তারা বাংলাদেশে ভালো চায় না। আমি যেটা বলেছি, পাকিস্তান যদি এটাকে সরল রেখায় আনতে চায় তাহলে পাকিস্তানকে প্রথম বিলুপ্ত করতে হবে এবং পাকিস্তান বাংলাদেশের কাছে এসে আত্মসমর্পণ করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব মেনে নিতে হবে। তাহলে হয়তো তাদের এই সরল রেখা করার প্রচেষ্টাকে বাংলাদেশ সমর্থন করতে পারে। কিন্তু তারা যেটা করছে যে বাংলাদেশটাকে তারা তাদের সঙ্গে বিলীন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা ভারতের বিপক্ষে একটা বিন্দু তৈরি করার চেষ্টা করছে এবং সেটাকে সরল রেখা করার চেষ্টা করছে। আমি সেটা মানতে রাজি নই। বাংলাদেশের প্রতিটি মানুষকে বলবো সেটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। যদি মুসলমান মুসলমান ভাই ভাই কথা বলেন তাহলে পাকিস্তানের আন্দোলনটা আমাদের করতে হলো কেন? পাকিস্তানের আমাদেরকে মারলো কেন? তখন মুসলমান ছিলাম না। আর যদি মুসলমান ঐক্য করতে হয় তাহলে আমি মালয়েশিয়ার সঙ্গে ঐক্য করবো, আমার স্বার্থ বেশি। আমি সেখানে সৌদি আরবের সঙ্গে আমি ঐক্য করব, আমি সৌদি আরবের অংশ হয়ে যাব, আমি সৌদি আরবের সঙ্গে সরাসরি সম্পর্ক করব। আমি কেন পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের কাছে যাব যে রাষ্ট্রের কোনো আদর্শ নাই, যে রাষ্ট্রের কোনো মানুষের প্রতি শ্রদ্ধা নাই, একটা সামরিক বাহিনী দ্বারা জনগণকে নিষ্পৃষ্ট করে রাখতেছে, সেই রাষ্ট্রের সঙ্গে আমার বন্ধুত্বের তো কোনো প্রয়োজন নাই। তার কাছে কোনো কিছু আর তার কাছে আনারও দরকার নাই, দেওয়ারও কিছু দরকার নাই। তার সঙ্গে তো আমার বাণিজ্য চুক্তি হতে পারে না, কোনো আমার ফেভারেবল কোনো বাণিজ্য চুক্তি পাকিস্তানের সঙ্গে হতে পারে না। পাকিস্তান কি আমাকে কম দামে তুলা দিবে যেই দামে তুরস্ক দিচ্ছে? আমি কি পাকিস্তান থেকে কাঁচামরিচ পাবো যেই পেঁয়াজ পাবো যেই কাঁচামরিচ পেঁয়াজের দাম ভারতের চেয়ে কম হবে? পাকিস্তান কি আমাকে ভারতের বাসমতি চালের চেয়ে কম দামে তার বাসমতি চাল দিবে? কাজে আমি পাকিস্তানের সঙ্গে তো আমার কোনো টার্মস ইকুইটি হওয়ার কিছু নাই। কিন্তু পাকিস্তান চাইবে বাংলাদেশ থেকে তার সম্পদ, তারা যেগুলা 47-এর সময় ঘটেছে, 47-এর পরে তারা তৈরি করেছে, 71 পর্যন্ত যে সম্পদ তাদের পাকিস্তানের যে সম্পদ বাংলাদেশে ছিল সেই সম্পদ তারা নিয়ে যেতে চাইবে এবং সেই জন্য একটা দালাল গোষ্ঠী বাংলাদেশে, দালাল সরকার বাংলাদেশে তৈরি করার চেষ্টা করবে, কখনো ধর্মের নামে, কখনো ভ্রাতৃত্বের নামে, কখনো স্বার্থের নামে। আমি তো সেই ট্র্যাপে, সেই জালে পা দিতে পারি না। আমি তো বলেছি আমি চাই একটা সুস্পষ্ট ত্রিভুজ থাকুক, সেই ত্রিভুজে বাংলাদেশ থাকবে এক বিন্দে, পাকিস্তান থাকবে এক বিন্দে এবং ভারত থাকবে এক বিন্দে। এই ত্রিভুজটা হলো আমার অস্তিত্ব। এই ত্রিভুজটা আমরা সৃষ্টি করেছি 1971 সালে বুকে রক্ত দিয়ে। এই ত্রিভুজটা এই আমাদের মঙ্গল, আমরা এই ত্রিভুজ থাকতে চাই। আমরা কখনো এটাকে সরল রেখায় আনতে চাই না এবং যেদিন সরল রেখা আসবে সেদিন বাংলাদেশ প্রথম বিলুপ্ত হয়ে যাবে। তবে আপনার কথা সম্মান রেখেই এবং দর্শকদের প্রতি কিছু সম্মান জানিয়ে আমি কয়েকটা 4-5টা কমেন্ট একটু পড়তে চাই। আমাদের এক দর্শক, উনি মাহমুদ সুজন, উনি লিখছেন সরকার তৈরি করার কারণ পাকিস্তানের এত 71-এর জামাত শিবির হেফাজতের মা বোনের পেটে অনেকগুলো যার সন্তান দিয়ে গেছে, বিএনপি কিছু বলা না, যে তিনি বিএনপিকেও দোষারোপ করেছেন। আরেকজন হচ্ছে 71-এ পাকিস্তান বা ভুলে গেছে যে আমরা এখান থেকে চলে যাইতে, কিন্তু জামাত শিবির হেফাজতের সেই একই কমেন্টে তিনি রিপিট করেছেন। তার আগে একজন লিখছেন ইচ্ছে করে আমাদের দেশকে কোনো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অনেকে এটা বলেন যে বাংলাদেশকে কেউ কোনো যুদ্ধের উস্কানি দিচ্ছে। ভারত থেকে সম্ভবত, আমি শিওর না, অমিত আইডি নামে একটি আইডি থেকে হিন্দিতে লেখা হচ্ছে, যেহেতু আমি হিন্দি বুঝি না কমেন্ট, তো হিন্দি লেখা আমি পড়তে পারছি না। তার আগে আমি সরি অমিত দাদাই বলি যে আপনার লেখা আমরা পড়তে পারছি না। সবশেষ আমি আরেকটা কমেন্ট করতে চাই, 71-এর পাকিস্তানিরা ভুলে গেছে যে আমরা এখান থেকে, আচ্ছা এই কমেন্ট উনি কয়েকবার করেছেন। তারপর সরকার তৈরি করার এই কমেন্টটাও রিপিট করেছেন, ইচ্ছা করে আমাদের দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
আর সবশেষ বলা হচ্ছে যে বিভাগ নিয়ে কুমিল্লা আর নোয়াখালী যদি লাইগা যেতে পারে, ভারত আর পাকিস্তান তো অনেক বড় জায়গা, তারা তো একে অন্যের সাথে লাগতেই পারে, এবং পাকিস্তানের কাছ থেকে জঙ্গি আমদানি করবে, একটা কমেন্ট। শেষ পর্যন্ত যুদ্ধটা কি লেগেই যাবে, এরকম একটা আলোচনা চারদিকে আছে যে হঠাৎ যুদ্ধ যুদ্ধ আওয়াজ কেন? একবার শুনি মিয়ানমার, একবার ভারতের সাথে পাকিস্তানের হচ্ছে, সেখানে আমরা কি কোনো অংশীদার? পাকিস্তানের দিক থেকে একটা স্টেটমেন্ট এসেছিল যে এবার তাদের যুদ্ধ শুরু হবে ইস্টার্ন ফ্রন্ট থেকে, এই জন্য মানুষ কি একটু শঙ্কা প্রকাশ করে ডাক্তার ভাই? আসলে এগুলা প্রপাগান্ডা। এই প্রপাগান্ডা যদি আপনি কান দেন তাতে আপনারই ক্ষতি হবে। আপনার চিলে কান নিয়ে গেছে, এটা নিয়ে যদি আপনি ভাবেন কানে কানে হাত না দিয়ে, তাহলে তো আপনি বিভ্রান্ত হবেন। এখানে পাকিস্তানের কি ক্ষমতা আছে বাংলাদেশে যুদ্ধ করার? আর বাংলাদেশটাই বা পাকিস্তানের অংশ হয়ে যেতে পারবে কেন? আর জামাত যদি ক্ষমতায় আসে, জামাত কি পাকিস্তানে কি, জামাত সামরিক বাহিনী কি পাকিস্তানের সঙ্গে বন্ধু? জামাত ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, আল্লাহ যদি তাদের ক্ষমতায় আনায়, তাহলে তারা কি ভারত বিরোধী হয়ে যাবে? তারা কি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে? তারা কি পাকিস্তানের রাজধানী নিয়ে চলে যাবে রাওয়ালপিন্ডিতে, ইসলামাবাদে নিয়ে যাবে? তখন তো এই জামাতের লোকেরাই জাতীয়তাবাদী হয়ে যাবে। এই উল্টা হইতে পারে। না, জামাত ইসলামী তখন কঠোর জাতীয়তাবাদী হয়ে যেতে পারে, কট্টর ভারত বিরোধী হতে পারে, কট্টর পাকিস্তান বিরোধী হতে পারে। কারণ তখন কম্পিটিশন শুরু হবে, পাকিস্তানের আর্মি সৌদি আরবে যাবে না বাংলাদেশের আর্মি সৌদি আরবে যাবে। তখন জামাত কি বাংলাদেশের আর্মিকে বাদ দিয়ে বলবে সৌদি আর্মিকে পাঠাও? জামাত ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতায় থাকে, তখন কি বলবে যে তাদের ব্রিগেডিয়ার আজমিকে না পাঠাইয়া পাকিস্তানের ব্রিগেডিয়ার মির্জাকে পাঠাও, জেনারেল মির্জাকে পাঠাও? বলবে? তখন তো সেই পাকিস্তানের এই বাংলাদেশের জেনারেল ওয়াকারকে পাঠাতে বলবে, বলবে ওয়াকারকে তুমি জাতিসংঘের নেতে নিয়ে যাও, ওয়াকারকে তুমি ওই সৌদি আরবে নিয়ে যাও। তখন সেখানে কি হবে? এখানে জামাত ইসলাম ক্ষমতায় আসলে যে পাকিস্তানের পক্ষে চলে যাবে, এটা ভাবা ঠিক না। এখানে প্রতিটি মানুষ যারাই জাতীয়তাবাদী শক্তি, যারাই বাংলাদেশে শাসন হবে, তারা সবসময় বাংলাদেশের স্বার্থকে দেখবে। আজকে এটা আমাদের দুর্ভাগ্য, ডক্টর ইউনূস সাহেব কোন পলিসিতে, কার কারণে, কেন এই ভারত প্রীতিটা দেখাচ্ছেন? আপনি 100 বার 1000 বার ভারত বিরোধী অবস্থান নেন, আমি হাত তুলে বলছি, আমি প্রকাশ্যে সমর্থন দিব। তাতে ভারত আমার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট জানা নাই, কারণ আমার স্বার্থ ভারতের সঙ্গে অনেক জায়গায় কনফ্লিক্ট করে। কারণ ভারত আমার গঙ্গার পানি দেয় না, ভারত আমার সঙ্গে সুষম বাণিজ্য করে না, ভারত আমার উত্তর পূর্বাঞ্চলের নদী গুলাকে বন্ধ করার চেষ্টা করছে, ভারত আমাকে ভারতের পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্য করার সুযোগ দেয় না, আমাকে ত্রিপুরা বর্ডার দিয়ে, আমার জাফর দিয়ে, আমার তামাবিল বর্ডার দিয়ে আসামের সঙ্গে, নাগাল্যান্ডের সঙ্গে, মিজোরামের সঙ্গে বাণিজ্য করার সুযোগ দেয় না। কাজে আমি ভারতের বিপক্ষে তো বলতেই পারি, ভারতের বিপক্ষে তো আমার অবস্থান নিবেই। আমি তো ভারতের জনগণের বিপক্ষে নিচ্ছি না, ভারতের জনগণ আমার বন্ধু। কিন্তু ভারতের যে সরকার বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের প্রচার, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের চলাফেরা অধিকারকে যারা বঞ্চিত করতে চায়, যারা বাংলাদেশের চারপাশে তার কাটা বেড়া দিয়ে বন্দি করে রাখতে চায়, আমি তো সেই ভারতের সরকারকে কখনোই সমর্থন করতে পারবো না। এতে যদি আমার শিরচ্ছেদ হয়, এতে যদি আমাকে বেঘরে প্রাণও দিতে হয়, আমি তো ভারতের সেই আগ্রাসী নীতিকে আমি মানবো না। আমি আখাউড়ার আমার পাশ দিয়ে তুমি তার কাটা বেড়া দিয়ে পাহারা দিবে, তার মানে বাংলাদেশের মানুষের প্রতি তোমাদের কি ধরনের আচরণ তুমি প্রতিফলিত করছো, আমি তো এটা মেনে নিব না। আমি তো মেক্সিকান না যে আমি আমেরিকাতে গিয়ে সেটেলমেন্ট চাই। আমি একটা স্বাধীন সার্বভৌম দেশ। তোমার সঙ্গে আমার সঙ্গে একটা পরস্পর পররাষ্ট্রিত হবে, যার মাধ্যমে আমার জনগণ তোমার দেশে পাসপোর্ট ছাড়া যাবে না, তোমার জনগণ আমার দেশে পাসপোর্ট ছাড়া আসবে না, ভিসা ছাড়া আসবে না, আমার লোক তোমার দেশে ভিসা ছাড়া যাবে না। এটা তো পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আমি তো রাজনীতি চত্বরে বলেছি, আমি রাজপথে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নই। আমি কখনোই বিশ্বাস করি না রাজনৈতিক সিদ্ধান্ত রাজপথে হওয়া উচিত। আমি সবসময় মনে করি রাজনৈতিক সকল সিদ্ধান্ত গৃহে বসে, প্রসাদে বসে, আলোচনার টেবিলে হইতে হবে। সেটা মুক্ত আলোচনা করেন, গাছের নিচে বসে করেন, ঘরে বসে করেন, প্রাসাদের ভিতরে করেন, কিন্তু আলোচনার মাধ্যমে করতে হবে, যুদ্ধের মাধ্যমে নয়, সংগ্রামের মাধ্যমে নয়, রাজপথে মিছিল মিটিং এর মাধ্যমে নয়। আপনি প্রতিবাদ করতে চান, একটা স্মারকলিপি দেওয়া যথেষ্ট। আমি সেই রাজনীতি বিশ্বাস করি,
একইভাবে আমি পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি। আমার স্ট্রং মিলিটারি আমার দেশকে রক্ষা করবে না। কোন দেশের স্ট্রং মিলিটারি দিয়ে নিজের দেশ রক্ষা হচ্ছে না। যারা অন্যকে দখল করতে চায়, যেমন কোরিয়া তার বড় আর্মি বানাতে চায়, কেন? সে দক্ষিণ কোরিয়াকে তার করায়ত্ত করতে চায়। রাশিয়া তার বড় আর্মি রাখায় কেন? রাশিয়া তার প্রতিবেশীদেরকে করায়ত্ত করতে চায়। কিন্তু অন্য দেশের সেনাবাহিনীগুলা 1/3 থাকে, আক্রমণকারীর থেকে 1/3 থাকে, তারই যথেষ্ট। আমি তো ভারতের সমান সেনাবাহিনী গঠন করার আমার দরকার নাই। ভারত যদি কখনো আমাকে আক্রমণ করে, তাহলে প্রতিহত করার মতো যেটুকু শক্তি সামর্থ্য আমার থাকা দরকার, আমি সেটুকু গঠন করব, সেটুকু আমি তৈরি করব। সেটা ভারত ভালো মনে করুক আর খারাপ মনে করুক। ভারত যেন আমাকে রক্তচক্ষু দেখাতে না পারে, ভারত যেন আমার সীমান্ত রেখায় দাদাগিরি করতে না পারে, তার জন্য আমার সশস্ত্র বাহিনী যত শক্তিশালী করা দরকার আমি ততটুকু শক্তিশালী করব। আর ভারতের সঙ্গে আমার যে সমস্যাগুলো আছে সেগুলা আমরা আলোচনার টেবিলে সমাধান করব। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা সেটা করব। আমরা আমাদের পররাষ্ট্রনীতি হবে, আমরা আলোচনা করে আমাদের সকল সমস্যার সমাধান করব। আজকে আমি বিশ্ব ব্যাংকে গিয়ে পিস্তল দিলে আমাকে টাকা দিবে না, আমাকে IMF এ গিয়ে পিস্তল ধরলে টাকা দিবে না, গান ধরলে টাকা দিবে না, জাতিসংঘে বন্দুক নিয়ে গেলে টাকা দিবে না। কিন্তু আমি যদি আলোচনা নিয়ে যাই, গুড প্রজেক্ট নিয়ে যাই, ভালো একটা প্রকল্প নিয়ে যাই, সেখানে যদি আমি কনভিন্স করতে পারি যে আমরা এই প্রকল্পটা দুই দেশের জন্য ভালো হবে, দুই দেশে উপকৃত হবে, এখানে IMF লাভবান হবে যদি আমার দেশে টাকা লগ্নি করা হয়, ওয়ার্ল্ড ব্যাংক লাভবান হবে যদি সে তার টাকা আমার দেশে লগ্নি করা হয়, বিনিয়োগ করা হয়, সে এখান থেকে আয় করতে পারবে। জাপানকে বুঝাতে পারবো, ইউরোপিয়ান ইউনিয়নকে বুঝাতে পারবো, বড় বড় রাষ্ট্রগুলোকে বুঝাতে পারবো, আবুধাবি বলেন, দুবাই বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, সেখানে তো দখল করতে পারবো না। কিন্তু তাদেরকে আমি একটা ফাইল নিয়ে, প্রজেক্ট প্রোফাইল নিয়ে আমি তাদেরকে কনভিন্স করে তাদের কাছ থেকে মিলিয়ন বিলিয়ন ডলার আনতে পারবো আমার দেশে উন্নয়নের জন্য। সেই দেশে উন্নয়নের সঙ্গে কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, জাপান, কোরিয়া, তাদেরও তো লাভ হইতে হবে। তারাও তো যে টাকাটা এখানে বিনিয়োগ করবে, সেই টাকাটা তাদের মুনাফা সহ যেন তারা ফেরত নিয়ে যেতে পারে, সেই প্রচেষ্টা তো আমাদের চালাতে হবে। যুদ্ধ করে তো আমি বাঁচতে পারবো না, মারামারি কাটাকাটি করে অস্ত্র কিনে তো আমি আমার জনগণের উন্নয়ন করতে পারবো না, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারবো না। জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে, দেশে উন্নয়ন করতে হলে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে আমাকে আলোচনার টেবিলে যেতে হবে। আমার দেশের ফিজিবল ভায়াবল প্রকল্প তৈরি করতে হবে, সেই প্রকল্প নিয়ে বিশ্ব বাজারে বাণিজ্য করে আমাদেরকে অর্জন করে নিয়ে আসতে হবে। আমার পরিবারের আর্থিক সচ্ছল তখন হয়েছে যখন আমি শিক্ষিত হয়ে চাকরি পেয়েছি। আমার আর্থিক সমৃদ্ধি তখনই বৃদ্ধি পেয়েছে যখন আমি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করতে পেরেছি। কাজে আমার প্রাথমিকভাবে আমাকে যে সামর্থ্য তৈরি করতে হবে সেটা হচ্ছে আমি কাজ করার যোগ্যতা অর্জন করতে পারছি কিনা। আমার শিক্ষা ব্যবস্থায় থাকতে হবে আমি শিক্ষিত হয়ে আমার সামর্থ্য অর্জন করতে পারবো কিনা। আমি যখন করতে পারবো তখন আমি দারিদ্র সীমার থেকে ঊর্ধ্বে উঠবো। তারপরে দারিদ্র সীমার থেকে ঊর্ধ্বে উঠে আমি সচ্ছল না, আমি এবার ধনী হতে পারবো কিনা, সেই জন্য আমাকে ব্যবসায় যেতে হবে, সেখানে আমাকে লগ্নি করতে হবে বা লগ্নি নিতে হবে। কাজে একটু ধাপ, এই ধাপগুলো অর্জন করতে হবে। আমরা এখন পর্যন্ত স্বাবলম্বী হওয়ার ধাপ অর্জন করতে পারি নাই। এখনো আমরা আমার 20 কোটি মানুষকে স্বাবলম্বী হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারি নাই। আমার শিক্ষা ব্যবস্থা এখনো প্রতিটি মানুষকে শ্রমের অধিকার দেয় নাই, তাকে দক্ষ করে নাই, তার বেকারত্ব দূর করার মতো অবস্থা তৈরি করতে পারে নাই, অর্থাৎ তার কাজ করে খাওয়ার সামর্থ্য তৈরি করতে পারি নাই। এই জন্য আমরা এখনো দারিদ্র সীমার নিচে আছি। কাজে আমাকে দারিদ্র সীমা অতিক্রম করতে হলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসার করে আমাদের কর্মক্ষমতা বাড়াতে হবে। তারপরে যখন আমরা দারিদ্র সীমা অতিক্রম করব, কর্মক্ষমতা বৃদ্ধি করব, তখন আমাদের যেতে হবে জাতিগতভাবে উচ্চতর ব্যবসায়ে, যেখানে দেশের বিনিয়োগ বাইরে করব, বাইরে বিনিয়োগ দেশে আনবো, যাতে আমাদের কর্মের চেয়ে যেন ব্যবসার অর্থ বেশি আসে। সেটা হলো দ্বিতীয় ধাপের যুদ্ধ, সংগ্রাম। কিন্তু দুইটাই হইতে হবে আলোচনার মাধ্যমে, কথার মাধ্যমে। কাজে আজকে আমরা ভুল পথে যাওয়ার চেষ্টা করছি, আমরা কথায় কথায় মারামারি কাটাকাটি হানাহানি দিয়ে যাচ্ছি, তাতে তো আমাদের ধ্বংস হচ্ছে, তাতে তো আমাদের বৃদ্ধি হচ্ছে না, আমরা সামনে আগাতে পারছি না। কাজে অল্প কিছুদিনের মধ্যে দেশে রাজনৈতিক সংঘাত এবং ইভেন এমনকি ধর্মীয় সংঘাত দেখা যাবে বলা হচ্ছে। তারপরে আজকে আমি আবার আরেকটা ইস্যু আপনাকে বলেছিলাম যে মাহফুজ আলমের বক্তব্যের প্রেক্ষিতে সরকার বিবৃতি দিয়েছে, এই বিষয়টা যদি একটু দর্শকদেরকে 5 মিনিট আমাদের
কাজেই বাংলাদেশ, ভারত, পাকিস্তান কেউ কারো শত্রু নয়, কেউ কারো বন্ধু নয়। আমরা পরস্পর স্বার্থের অবস্থান থেকে আমরা যার যার স্বার্থ রক্ষা করে আমরা সুসম্পর্ক বজায় রেখে চলব। আর তথ্য উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছে, যেহেতু তার বয়স কম্পারেটিভলি কম, বাচ্চা ছেলেরা সাধারণত, ছোট ছেলেরা মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে ফেলে। মাহফুজ যেহেতু এখনো ক্রুক রাজনীতিবিদ হয় নাই, ফলে সে সত্যটাকে বলে ফেলতেছে। সে তার দৃষ্টিতে এটা সঠিক যে অন্তর্বর্তীকালীন সরকার তো নির্বাচন দিবে না, তার নির্বাচন দেওয়ার ম্যান্ডেট নাই। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন পরিচালনা করতে পারে না, এই রাইট তার নাই। সংবিধানে বলেন, বাংলাদেশ আইনে বলেন, হাইকোর্টের ডক্ট্রিন বলেন, কোনটাতেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন করানোর ম্যান্ডেট দেয় নাই। সেই ম্যান্ডেট হলো তার অধীনে সরকার গঠন করতে হলে তাকে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করতে হবে। পদত্যাগ করলে পরে তখন অটোমেটিক্যালি ওই সরকারকে দায়িত্ব দেওয়া হবে, নির্বাচন না হওয়া পর্যন্ত আপনি দায়িত্ব পালন করে যান, রুটিন দায়িত্ব। সেখানে আর ক্যাবিনেট মিটিং হওয়ার সুযোগ থাকে না, নীতি নির্ধারণ করতে পারে না। ক্যাবিনেট কোনো এক্সিকিউটিভ হেড না, ক্যাবিনেট নীতি নির্ধারণ করে দেয়। ক্যাবিনেট রুটিন ওয়ার্কের বাইরে তখন যেতে পারবে না, তখন যে কাজগুলো চলমান আছে এই কাজগুলাই করবে। আর এই জন্য কাজগুলো চলমান রাখার জন্য, নতুন নীতি না হওয়ার জন্য নতুন আর ক্যাবিনেট মিটিং হওয়ার প্রয়োজন নাই। এটাই সিম্পল গ্রামার, সিম্পল ব্যাকরণ, সহজ ব্যাকরণ। এটাই রাষ্ট্রের বিজ্ঞানের ছাত্র, সমাজ বিজ্ঞানের ছাত্র, রাজনীতির পথে হাঁটা একটি তরুণ যুবক, সে সত্য কথাটাই বলেছে যে যেহেতু আমরা নির্বাচন ফেব্রুয়ারি দিতে যাচ্ছি, ফলে আমাদের আর ক্যাবিনেট মিটিং করার সুযোগ নাই। এই কথাটাই বয়স্করা টুইস্ট করেছে, তারা জাতিকে বিভ্রান্ত করার জন্য স্টেটমেন্টটা দিয়েছে। স্টেটমেন্টটা তারা দিতে পারে না, এটা অসত্য বক্তব্য দিয়েছে সরকার। এই সরকার মাহফুজকে ডিনাই করে সরকারের অস্তিত্বকে বিলোপ করে দিল। এই সরকার সবাই সম্মিলিতভাবে দায়বদ্ধ, একা দায়বদ্ধ না। মাহফুজের সঙ্গে ডিফার করে এই সরকার তার নিজের অস্তিত্বকে বিলোপ করে দিল। এটা কোনো অবস্থাতেই ডক্টর ইউনূসের এখতিয়ার নাই নির্বাচন দেওয়ার। উনি আমাকে অসন্তুষ্ট হতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকার দরকার পড়লে আরো 5 বছর, 10 বছর, 30 বছর থাকতে পারে। হ্যাডম থাকলে থাকুক, আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই একটি নির্বাচন দিতে পারে না। সে নির্বাচনের আগে পদটাকে শূন্য ঘোষণা করতে হবে। সেই পদটি এখন শূন্য নাই। এই পদটা শূন্য, সংসদের পদ শূন্য হয়েছে 1 বছর আগে, 15 মাস আগে। তাহলে এই 15 মাস সরকার বৈধ ছিল না। কিন্তু ডক্ট্রিন 106 যেটা ধারা মোতাবেক নেসিটিভ ডক্ট্রিন অনুযায়ী আমরা করেছি, তার নেসিটিভ ডক্ট্রিনও কিন্তু বলে না যে তুমি নির্বাচন দিয়ে সরে যাও, এটা বলে নাই। এই সরকার চলতে পারবে এটা বলেছে, এই সরকারের কার্যক্রম বৈধ হবে এটা বলছে। কাজেই নির্বাচন দেওয়া এই সরকারের দায়িত্ব না। সরকার যখন কমিট করেছে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিবে বা 14 তারিখে নির্বাচন দিবে, এর আগে, তার মানে 14 তারিখের মধ্যে সরকারকে চলে যেতে হবে। এই ঘোষণা সরকার দিতে হবে, তার পদত্যাগ পত্র একটা দিতে হবে, রাষ্ট্রপতির কাছে দেখ, আর ওই শহীদ মিনারে দিয়ে আসুক বা চিঠি লিখে আকাশে ফালায় দেখ, তাকে ঘোষণা দিতে হবে যে এই সরকার আজ থেকে পদত্যাগ করলো এবং আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত 3 মাসের মধ্যে, সেটা 3 মাসে বেশি হতে পারবে না, 3 মাসের মধ্যে আগামী নির্বাচন হওয়ার জন্য হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। 3 মাসের মধ্যে সরকার নতুন সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে যাবে। এই কথাটা এই সরকার বলতে পারবে। এই সরকার বলতে পারে না যে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং অব্যাহত রাখবো। এটা কি আপনার বাপের দেশ নাকি স্যার? এটা উপদেষ্টা সাহেবদের বাপের তালুক, জমিদারি, যেটা মনে এটা বলবেন, যেটা মনে করে বলবেন, অবৈধ হবে। অথবা এই সরকারকে দায়িত্ব নিয়ে বলতে হবে যে আমরা নির্বাচন দিব না, আমরা 5 বছর থাকবো, 3 বছর থাকবো, আরো 10 বছর থাকবো। দুইটা একটা করতে হবে, নাহলে এবার বলতে পারেন না। এটা আপনার বাপদাদার তালুক না স্যার, যে আপনি যখন যেটা দিলেন আপনি সরে যান না, আপনি ফ্যাসিস্ট না। কাজে আপনি ফ্যাসিস্টের মতো আচরণ করতেছেন কেন? আপনি স্বৈরাচারের মতো আচরণ করতেছেন কেন? আপনাকে কে শিখাইছে, কে বুঝাইছে, কোন আইনজ্ঞ শিখাইছে আমি জানি না। কিন্তু আপনি এই স্টেটমেন্টটা ডিফার করতে পারেন না মাহফুজের সঙ্গে। মাহফুজ এই সরকারের তথ্য উপদেষ্টা, আপনার তথ্য উপদেষ্টা না, বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা, আপনি প্রধান উপদেষ্টা।
তথ্য উপদেষ্টা আপনার কাছে দায়বদ্ধ নয়, সে রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। এখন ওনারা রাষ্ট্রীয় উপদেষ্টা বলছি আমরা, যেহেতু প্রেসিডেন্টকে আমরা এখানে অফ রেখেছি, ফলে এই উপদেষ্টা মন্ডলীকে বলতেছি আমরা রাষ্ট্রের উপদেষ্টা। রাষ্ট্রের উপদেষ্টা হিসাবে মাহফুজ আলম প্রধান উপদেষ্টা অধীনস্থ না। আপনার তথ্য সচিব, যাকে ইংরেজিতে বলা হয় কি বলে আপনার প্রেস সেক্রেটারি, সে প্রেস সেক্রেটারি আপনার চাকর, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত চাকর। সে আপনার কথা বলতে পারে, কিন্তু ক্যাবিনেট সাইন করবেন না, ক্যাবিনেট আপনি বসবেন, সে বলতে পারেন না। এটা আপনাকে বলতে হবে, আপনি এলান দিয়ে বলতে হবে যে আমি 106 এক্সারসাইজ করব, আমি ক্যাবিনেট মিটিং চালায় যাব, আমি প্রশাসন চালিয়ে যাব, দেশ চালায় যাব, নির্বাচন কখন হবে আমি জানি না, নির্বাচন আমি যখন দিব তাহলে আমি পদত্যাগ করবো। এভাবে দ্বিমুখী আচরণ করতে পারেন না স্যার। জানি আপনি আমাকে অসন্তুষ্ট হবেন, আমি জানি আপনাকে তোয়াজ করলে আমার লাভ হইতো, আমার অনেক সুবিধা হইতো, কিন্তু তোয়াজ করে তো আর কদিন বাঁচবো। কাজে আমি আপনাকে স্পষ্ট করে বলছি স্যার, আপনি প্লিজ হুমজিক্যাল কথা বলেন না, যখন যেটা মনে আসে, যেটা যেটা মুখে সেটা বলে ফেলেন না। আপনার প্রতিটা কথার গুরুত্ব আছে, আপনার প্রতিটা কাজের গুরুত্ব আছে, সারা বিশ্ব আপনাকে দেখতেছে। আপনি একটা বিদেশি জেনারেলের সঙ্গে বসতে পারেন না, এটা রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে গণ্য হবে আগামী দিনে। হয়তো আপনার পক্ষের লোকেরা কিছু বলছে না, কিন্তু আপনার বিপক্ষের লোকেরা যে আগামীতে ক্ষমতায় আসবে না এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। আপনিও কিন্তু এই দেশে 6 তলায় উঠছেন, আমাদের মতো যেমন 6 তলায় উঠছি বারবার, কতবার যে উঠছি 6 তলায় এটা তো গণতে পারবো না, কিন্তু আপনি 2-3 বার গণছেন, উঠছেন 2-3 বারে, খবর হয়েছে জাতীয় পর্যায়ে যে আপনি 6 তলায় উঠতেছেন নামতেছেন। আপনাকে যারা 6 তলায় উঠাইছেন নামাইছে, তারা যে আগামীতে ডান্ডা বেরি লাগাইয়া 6 তলায় উঠাবে না নামাবে না এর কি কোনো গ্যারান্টি আছে স্যার? কেন এই ধরনের পরিবেশ সৃষ্টি করছেন? আপনি তো আমাদের সবার প্রত্যাশার ছিলেন, আপনি যা বলতেন আমরা তাই মানতাম। এই কোন বিরোধী দল বাংলাদেশে ছিল না। এবার আওয়ামী লীগও আপনার বিরোধিতা করে নাই, তারাও আপনার মাইনে জেলে চলে গেছে, কেউ বিদ্রোহ করে নাই, কেউ গন্ডগোল করে নাই, মারামারি করে নাই, কাটাকাটি করে নাই, রাজপথের নামে আসে নাই। যে কোনো কারণে হোক, যেভাবে হোক, তারা আপনাকে নত শিরে মেনে নিয়েছিল। আপনি এখানে কাদের কথা এগুলো বলতেছেন? আপনি কেন 3 মাস আপনি ক্যাবিনেট মিটিং করতে হবে? কিসের কারণে? কি ধান্দা আপনার? কি ধান্দা বাকি রয়ে গেছে 3 মাসের মধ্যে আপনি ধান্দাগুলো পূর্ণ করতে হবে ক্যাবিনেট মিটিং করে? আপনি যদি কোনো রকম মনে করেন 3 মাসের মধ্যে অচলতা সৃষ্টি হবে, যদি কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে লাগাতার 3 দিন মিটিং করেন না, 5 দিন ক্যাবিনেট মিটিং করেন না। 5 দিন লাগাতার ক্যাবিনেট মিটিং করে আগামী 3 মাসে যেসব সিদ্ধান্ত নেওয়ার দরকার সিদ্ধান্তগুলো নিয়ে নেন, যাতে আগামী 3 মাসে আর কোন রকম ক্যাবিনেট মিটিং হওয়ার প্রয়োজন পড়বে না। আপনি জাতিকে বিভ্রান্ত করছেন কেন? সবাই কি মনে করেন যে আপনার এই গ্রামীণ ব্যাংকের ওই গ্রামীণ ওই মেয়ে কর্মচারী, ওই গরিব দুস্থ মাতা, যাদের দারিদ্র বিক্রি করে আপনার এতকাল চালিয়ে আসছেন, কেন সবাইকে তাই মনে করেন? আমরা তো যা বলতে চাই, আমরা মেনেছি আপনি অনেক জ্ঞানী, আমাদের অনেক বুদ্ধিমান, আমরা তো মানছি স্যার, আমরা তো চ্যালেঞ্জ করিনি আপনাকে। তা আমাদেরকে একটু বোকা মনে করেন কেন? আমাদের কোনো ন্যূনতম একটু কি বলে এটাকে মেনে নেন, আমাদেরও কিছুটা কিছুটা স্বীকৃতি দেন। আপনি যা খালি একা চালায় যাবেন তো হয় না। কাজে আপনি ক্যাবিনেট মিটিং চালাতে পারেন না, আপনার অধীনে নির্বাচন হতে পারে না, এটা স্পষ্ট অবস্থান বাংলাদেশ জনগণের। এই দেশে নির্বাচন করবে একটা তত্ত্বাবধায়ক সরকার, সেটা আপনি হন। তত্ত্বাবধায়ক সরকার আইন করে করতে কথা নাই, যেই সরকার পদত্যাগ করার পরে পরবর্তী নির্বাচন মূল থাকে তাকে তত্ত্বাবধায়ক সরকার বলে। এটা গঠন করার জন্য বাংলাদেশে একটা নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্টের একটা আইন করা হয়েছে, নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। সেটাতে আপনিও যোগ্যতা রাখেন না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যোগ্যতা আপনার আছে। যেই সরকার ক্ষমতায় আছে সেই সরকার ইলেকশনের 3 মাস সে তার দায়িত্ব পালন করে না, তার দায়িত্বগুলা চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশন দায়িত্ব পালন করে। আপনার সরকার তখন তার অধীনস্থ হয়ে যায়, আপনার সরকার তখন চিফ ইলেকশন কমিশনের আদেশ নির্দেশ অনুযায়ী চলবেন। এটাই হলো গণতান্ত্রিক মূল্যবোধ, এটাই হলো রাজনৈতিক শিষ্টাচার, এটাই রাষ্ট্রাচার। কাজে আপনি যদি এগুলো মানতে না চান তাহলে আপনিও স্বৈরাচারী হয়ে যাচ্ছেন স্যার, আপনিও তো ফ্যাসিস্ট হয়ে যাচ্ছেন। আমরা তো স্বৈরাচার চাই না, ফ্যাসিস্ট চাই না, জনগণ চায় না। কাজেই এই প্রশ্নটা আমি পরিষ্কার বলতে চাই, জাতি মাহফুজের সঙ্গে আছে, মাহফুজের বক্তব্য সঠিক, শতভাগ সঠিক।
এর বাইরে যারা বক্তব্য রাখছেন তারা জাতিকে বিভ্রান্ত করতেছেন, জাতির সামনে অসত্য কথা বলতেছেন, জাতির সামনে আইনের অপব্যাখ্যা দিচ্ছেন, ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন, তারা স্বৈরাচারী আচরণ করতেছেন, ফ্যাসিস্ট আচরণ করতেছেন। এটাই আমার বিনীত নিবেদন থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। দুইটা বিষয়ে খুব পরিষ্কার ধারণা পেলাম আপনার কাছে, বিশেষ করে ভারত পাকিস্তান এবং এর মাঝখানে আমরা বাংলাদেশ। এবং যেটা আপনি বলেছেন যে মাহফুজের বক্তব্য ধরে সরকার যে বিবৃতি দিয়েছে, এই বিবৃতিটা তারা ঠিক দেয়নি, এটা আমাদের অনেকেরই চোখে পড়েনি। আইনের দৃষ্টিতেও আপনি ব্যাখ্যা করেছেন। আপনাকে এই মধ্যরাতে দর্শকদেরকে এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, অসংখ্য কমেন্ট ছিল, আমি আর কমেন্টের দিকে এখন গেলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।